আবেদ আলীর ধর্মীয় যেসব কাজ কারবার, উনি প্লেনে যাচ্ছে নামাজ পড়ছে, বিচে নামাজ পড়ছে, গাড়িতে নামাজ পড়ছে। আবেদ আলীকে নিয়ে যতটা কথা হচ্ছে তার চেয়েও কয়েকশো গুণ গুরুত্বের সাথে কথা বলা উচিত ছিল। তার মানে আমাদের এই আবেদকে নিয়ে যতটা সিরিয়াস হওয়ার দরকার তার চেয়ে কয়েকশো গুণ বেশি সিরিয়াস হওয়া দরকার যারা বড় বড় পদে বসে আছে। রাফসানদার ছোট ভাইয়ের কেসটাও কিন্তু আমি এইভাবেই কিন্তু সামনে এনেছিলাম যে বাবা বা মা আপনাদের ইনকামটা সঠিক কিনা, হালাল কিনা। দেখবেন আমরা এই প্রশ্নটাই করতে ভুলে গেছি। কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবিটা হলো তারা কোটা না মেধার ভিত্তিতে নিয়োগ চায়। ইনফ্যাক্ট সেই মেধার যখন বিকাশটা ঘটাতে যাবে বা প্রমাণ করতে যাবে সেই জায়গাতে গিয়ে দেখলেন প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, মানে সর্ষের ভেতরেই ভূত বসে আছে। আমার কাছে মনে হয় বড় চোরদের আড়াল করে ছোট চোর নিয়ে যখন কথাবার্তা বলা হয় এর মানে হলো এই সিস্টেমটাকে দায়মুক্তি করার চেষ্টা করা হচ্ছে। আমরা ড্রাইভারের কথা যদি বলি, আবেদ আলীর কথা বলছি, দেখুন মিডিয়ার বুকে কালকে থেকে আমি যে ব্যাপারটা দেখতে পারলাম যে উনি নামাজ পড়ে এবং ওই যে লাল সালু উপন্যাসের যে মজিদ ক্যারেক্টার যেটা আছে, আমার কাছে মনে হলো এই আবেদ আলীর ধর্মীয় যেসব কাজ কারবার, উনি প্লেনে যাচ্ছে নামাজ পড়ছে, বিচে নামাজ পড়ছে, গাড়িতে নামাজ পড়ছে এবং ইনারা কি নামাজ পড়ে পাশে একজন ক্যামেরাম্যানকে রেডি করে। তার মানে সেই আমি যদি চলে যাই সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস লাল সালু, সেই লাল সালুর মজিদ ক্যারেক্টারটাকে পারফেক্টলি প্যাট্রোনাইজ করেছে আবেদ আলী। তবে এই জায়গায় একটা কথা আছে, আবেদ আলীকে নিয়ে যতটা কথা হচ্ছে তার চেয়েও কয়েকশো গুণ গুরুত্বের সাথে কথা বলা উচিত ছিল যেসব প্রশাসনিক কর্মকর্তা ভেতর থেকে যারা এই কাজগুলো করেছে। ইয়েস, আবেদ আলী বা আপনি আব্দুল মালেকের কথা বললেন, ইনারা জাস্ট তল্পিবাহক হিসেবে কাজ করেছে, কিন্তু যারা এই কাজটার মানে মূল হোতা তারা তো অনেক বড় বড় অফিসার। সো আপনার কিন্তু কথা বলতে হবে ওই টপ প্রায়োরিটির জায়গাটা থেকে। আপনি যখন টপ প্রায়োরিটির জায়গাটা অ্যাভয়েড করে ড্রাইভারের জায়গাতে চলে আসবেন, আপনার কি মনে হয় যে ড্রাইভার কোনো ভোল্ট থেকে প্রশ্ন নিয়ে আসতে পারে যদি ওপর থেকে সাপ্লাই না দেওয়া হয়? তার মানে আমাদের এই আবেদকে নিয়ে যতটা সিরিয়াস হওয়ার দরকার তার চেয়ে কয়েকশো গুণ বেশি সিরিয়াস হওয়া দরকার যারা বড় বড় পদে বসে আছে। ইনফ্যাক্ট যারা সর্বোচ্চ পদে বসে আছে তাদেরকেও এই ব্যাপারটা নিয়ে কোশ্চেন করা উচিত, কারণ সেই দায়বদ্ধতা কিন্তু প্রত্যেকের। সো তাদেরকে যদি আপনি কোনো প্রশ্ন না করেন, আপনার প্রশ্নটা যদি শুধুমাত্র ড্রাইভারের জায়গায় চলে আসে, আমার কাছে মনে হয় যারা উঁচু চেয়ারে বসে থেকে অপকর্মগুলো করছে তাদেরকে একটা দায় মুক্তি পাওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এই জন্য মানুষের একটা নিরাপত্তা, সোশ্যাল স্ট্যাটাসের কথা যদি বলেন, ন্যূনতম ফাইন্যান্সিয়াল সিকিউরিটির কথা যদি বলেন, এইসব ক্ষেত্রে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের যে চাকরিটা ছিল বিসিএস, এটার প্রতি একটা ক্রেজ ছিল। তো ধারণা করা হতো যে অন্তত এই পরীক্ষার নিয়োগটা ফেয়ার হয়। কিন্তু এই পরীক্ষা নিয়েও যখন দেখছেন প্রশ্ন ফাঁসের মতো ঘটনা ঘটছে, এবং এটা কিন্তু এই দেশের সর্বোচ্চ স্তরের একটা পরীক্ষা। এই পরীক্ষা থেকে শুরু করে আপনি দেখবেন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁস হয়, মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়। সো যে দেশে প্রশ্নটা ফাঁস হচ্ছে এর মানে হইল অযোগ্য লোকদের উঁচু স্তরে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়াকে আপনি রাষ্ট্রীয়ভাবে প্যাট্রোনাইজ করছেন। এর চেয়ে বড় দুর্ভাগ্যজনক আর কোনো কিছু হতে পারে না। সবসময় আমি দেখি বিচার হয় কাদের? যারা নিচ থেকে ধারণা করা হয় যে প্রশ্ন ফাঁস করছে, তারপর ড্রাইভার, তারও দুই একজন অন্য লোক। কিন্তু আমার কাছে মনে হয় এই প্রশ্নগুলা ফাঁস হওয়ার একদম টপ টু বটম যে চক্রটা আছে এটা কখনো নির্মূল করার চেষ্টা করা হয়নি। এবং যে মুহূর্তে দেখবেন বিশ্ববিদ্যালয়ে 4-5 বছর পড়াশোনা করার পরে একটা ছেলে বা একটা মেয়ে একটা বিসিএস পরীক্ষার প্রস্তুতি কিন্তু অনেক রিগোরাস একটা প্রস্তুতি নিতে হয়, অনেক বছরের একটা প্রস্তুতি। সো সেই প্রস্তুতিটা নিতে গিয়ে যখন দেখবে যে এই জায়গাতেও প্রশ্ন ফাঁস হয়, টাকা দিয়ে তারা প্রশ্নটা পেয়ে তারা একটা গভর্নমেন্টের ফার্স্ট ক্লাস জবে ঢুকে পড়তে পারছে, এর চেয়ে হতাশাজনক কথা আর হতে পারে না। ইনফ্যাক্ট দেখুন বর্তমানে একটা কোটা সংস্কার আন্দোলন চলছে। কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবিটা হলো তারা কোটা না মেধার ভিত্তিতে নিয়োগ চায়। ইনফ্যাক্ট সেই মেধার যখন বিকাশটা ঘটাতে যাবে বা প্রমাণ করতে যাবে সেই জায়গাতে গিয়ে দেখলেন প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, মানে সর্ষের ভেতরেই ভূত বসে আছে। এটা আমার কাছে মনে হয় জাতি হিসেবে এবং দেশ হিসেবে এর চেয়ে বড় লজ্জাজনক এবং কলঙ্কময় অধ্যায় আর দ্বিতীয়টা হতে পারে না। তো এই যে আবেদ আলীর ছেলেকে একটা টেক্সট এক্সাম্পল হিসেবে যদি দেখেন, ওই ছেলেটার আমি ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখলাম সে মানবতার ফেরিওয়ালা সেজে আছে, সো কল্ড। সে দান খয়রাত করছে, সেও ধর্ম ব্যবসা করার চেষ্টা করছে। তারা যে কতটা দাতা, কতটা উদারমনা সেটা প্রুভ করার চেষ্টা করছে। এবং শুধু কি আবেদ আলীর ছেলে, যত দুর্নীতিবাজ আছে বাংলাদেশে তাদের প্রত্যেকের ছেলে মেয়ে দেখবেন তাদের বাবা মায়ের ওয়েলথের বেনিফিশিয়ারি। এবং রাফসানদার ছোট ভাইয়ের কেসটাও কিন্তু আমি এইভাবেই কিন্তু সামনে এনেছিলাম
যে তাদের ফ্যামিলি মেম্বাররাই কিন্তু বেনিফিশিয়ারি হচ্ছে। আপনি রিসেন্টলি যত দুর্নীতির দায়ে যারা এসেছে দেখবেন এদের এই যে মতিউরের ছেলে মেয়েরা কি লাইফে ল্যাভিশ লাইফ লিড করে নাই, এবং আরও যত বেনজিরের মেয়েরা করে নাই, এবং আরও যত জায়গায় আপনি দেখবেন যে যারা দুর্নীতিবাজ তাদের ছেলে মেয়েরা প্রত্যেকেই যারা যারা আছে তারাও কিন্তু সেই জায়গাটার সুযোগটা নিয়েছে। এবং একটা না আমাদের তরুণদের, আমাদের কাছে যেটা মনে হয় বিগত কয়েক বছরে আমাদের তরুণদের প্রশ্ন করার ক্যাপাসিটিটা হারিয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরে সন্তানদের তার বাবা মাকে এই প্রশ্নটা করতে শেখা উচিত যে বাবা বা মা আপনাদের ইনকামটা সঠিক কিনা, হালাল কিনা। দেখবেন আমরা এই প্রশ্নটাই করতে ভুলে গেছি। এই কারণে বাবা মায়ের, আপনারা জানেন না যে আপনাদের বাবা মায়ের ইনকাম কেমন, সে কোন পেশাটাতে আছে এবং তার করেসপন্ডিং ইনকামটা কেমন হতে পারে, এটা তো বয়স বাড়ার সাথে সাথে আপনাদের জানা উচিত। সেই জায়গায় যদি অসঙ্গতি থাকে, আপনি যদি সৎ একজন সন্তান হন, আপনার তো বাধা দেওয়া উচিত। কিংবা আপনার বাবা মায়ের সম্পদের সাথে আপনার কি করা উচিত, ডিজোন করা উচিত। কিন্তু আপনি যদি তাদের সেই সুযোগ সুবিধাটা নেন এবং সেটাতেই ফুলে পেঁপে উঠে আপনি একটা ল্যাভিশ লাইফ লিড করেন, এর মানে দুর্নীতিবাজ কিন্তু আপনার পরিবারের একজন না, বরং পুরো ফ্যামিলি এবং এক্সটেন্ডেড ফ্যামিলির সবাই মিলে একটা কালেকটিভ একটা সার্কেল গড়ে তুলেছেন দুর্নীতির। এবং বাংলাদেশে বর্তমানে এইটাই হচ্ছে। প্রত্যেকটা জায়গায় খোঁজ নেন, দেখবেন প্রত্যেকের ফ্যামিলি মেম্বাররা যারা দুর্নীতিবাজ তারা মানবতার ফেরিওয়ালা সেজে বসে আছে।